জ্বালানি সংকট ও শিল্প খাতের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক, বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান। লোহিত সাগরের সংকটে বাংলাদেশের জ্বালানি সরবরাহে নতুন ঝুঁকি, আফ্রিকা ঘুরে আসছে তেল, সময় লাগবে 3 গুণ, বাড়ছে পরিবহন ব্যয়। এবং র্যাবের আয়নাঘর পরিদর্শন, জড়িতদের বিচারের ঘোষণা দিয়ে চিফ প্রসিকিউটর বললেন দায় এড়াতে পারবে না আওয়ামী লীগ। আমন্ত্রণ চ্যানেলের সন্ধ্যার কথায়, সাথে আছি আমি আসিয়া সুমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়ন নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেসরকারি খাতের বর্তমান পরিস্থিতি, শিল্প কারখানার বিভিন্ন প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে ব্যবসায়ীদের মতামত জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে ব্যবসায়ী মহলের সহযোগিতা চান সরকার প্রধান। বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীরা বেসরকারি খাতের উন্নয়নে আর্থিক প্রণোদনা, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। তারা আইনি কাঠামো সহজ করা, প্রশাসনিক হয়রানি কমানো এবং বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণের আহ্বান জানান। হরমুজ প্রণালীতে দীর্ঘদিনের অস্থিরতার প্রভাব কাটতে না কাটতেই লোহিত সাগরের নতুন নিরাপত্তা সংকট বাংলাদেশের জ্বালানি সরবরাহে নতুন চাপ তৈরি করেছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কারণে বাব আল মান্দাব প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরবের পশ্চিম উপকূল থেকে বাংলাদেশের জন্য অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজকে এখন স্বাভাবিক পথ এড়িয়ে আফ্রিকা প্রদক্ষিণ করে আসতে হচ্ছে। ফলে রওনা দেয়া জাহাজগুলোর বাংলাদেশের বন্দরে পৌঁছাতে সময় লাগতে পারে ৪৫ থেকে ৫০ দিন, যেখানে স্বাভাবিক সময়ে লাগে ১২ থেকে ১৩ দিন। বর্তমানে সৌদির ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন তেল নিয়ে এমটি নিনেমিয়া বিকল্প পথে বাংলাদেশে আসছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের হিসাবে এতে পরিবহন খরচ বাড়তে পারে ৩৫ থেকে ৪৫ লাখ ডলার। সংশ্লিষ্টদের আশঙ্কা, বাড়তি ব্যয়ের প্রভাবে প্রতি লিটার তেলে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হতে পারে। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেল বা বন্দিশালার সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ দুপুরে র্যাবের টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, সেখানে বন্দীদের হাত মুখ বেঁধে নির্যাতন চালানো হতো এবং অনেককে হত্যা করা হয়েছে। এখনও ২৫০ জনেরও বেশি গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও এই বন্দিশালায় রাখা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আয়নাঘর কোনো কল্পনা নয়, এটি বাস্তব। চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, আওয়ামী লীগের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং দল হিসেবে এর দায় তাদের ওপরই বর্তায়। আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা আনতে এই সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এই পরিদর্শনে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রায় ২৫০-র অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যে রাজনৈতিক সরকার সেই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন, সেই সরকার এবং ওই রাজনৈতিক দলের দায় কোনো অংশেই কম নয়। রাজধানীর মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে পাওয়া পরিত্যক্ত বস্তু দুটি বোমা নয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ সকালে এইসব বোমা সদৃশ বস্তু ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির ইউনিটের বোম ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। মিরপুর ১০ স্টেশনে উদ্ধারকৃত সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার পর বিশেষ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়। তবে ব্যাগ খুলে ভেতরে কোনো বিস্ফোরক মেলেনি, কেবল জর্দার কৌটা ও পান পাওয়া যায়। অন্যদিকে ফার্মগেট স্টেশনের কাছের বস্তাটি পরীক্ষা করেও কোনো ক্ষতিকর বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি।
উদ্ভূত পরিস্থিতিতে নগরবাসীর সুরক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডিএমপি স্পষ্ট করেছে যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে জনগণকে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায় ডিএমপি। বাংলাদেশ সফরে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে সিলেটে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হলে তা দেশের সরকার ও বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত। এ বিষয়ে অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা কাম্য নয় বলেও তিনি মন্তব্য করেন। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলেও সরকারের প্রতি সতর্ক বার্তা দেন তিনি। দেশব্যাপী চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা রাখার আহ্বান জানান জামাতে ইসলামের এই শীর্ষ নেতা। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়ায় বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ থেকে আসা নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের অনুপ্রবেশকারী বলা যাবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাজ্যের ১৬তম ডিজিটাল জনগণনা শুরুর অনুষ্ঠানে তিনি বলেন, যথাযথ আইনি কাঠামোয় হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা শরণার্থী হিসেবে বিবেচিত হবেন। তবে অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে ঠাঁই নেই বলেও জানান তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে ধর্মীয় নিপীড়ন বা প্রাণ বাঁচাতে ভারতে আসা নির্দিষ্ট সংখ্যালঘুদের আইনি সুরক্ষা রয়েছে। একই সঙ্গে প্রকৃত ভারতীয় নাগরিক যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকার কথা জানান তিনি। এদিকে শনিবার থেকে ভারতে প্রথমবারের মতো পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে জনগণনা শুরু হয়েছে। দু রকমের বিষয় রয়েছে, এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। সিলেট বিভাগের রেল সেবাকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে সরকার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, ঢাকা সিলেট রেলপথের উন্নয়ন নিয়ে পর্যালোচনা চলছে। পাশাপাশি জকিগঞ্জ ও জাফলংয়ে রেললাইন সম্প্রসারণ এবং পর্যটকদের জন্য সিলেট বিভাগে আরও একটি ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিদর্শনকালে স্টেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেট এবং পরিচ্ছন্নতা ব্যবস্থা ঘুরে দেখেন তিনি। বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে রেলওয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন। মন্ত্রী বলেন, সাধারণ মানুষের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করা এবং রেল সেবার মান বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। এ সময় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা এই অঞ্চলে বিশেষ করে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারে আমাদের যোগাযোগ ব্যবস্থার অবস্থা অত্যন্ত খারাপ, সেটা বিবেচনায় নিয়ে উনি আজকে আসার পথে শায়েস্তাগঞ্জের যাত্রী সেবাও দেখেছেন, শায়েস্তাগঞ্জ প্ল্যাটফর্মে নেমেছেন এবং এরই ধারাবাহিকতা তিনি শ্রীমঙ্গল স্টেশনটি ভিজিট করেছেন। দীর্ঘদিনের এই পুরোনো রেললাইন গুলোকে আমরা জনগণের সাথে আর কি করা যায় সেটা একটু আমরা দেখে গেলাম, যাতে করে অন্তত সাধারণ জনগণ যাদের স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে, তারও কিভাবে পদক্ষেপ নিলে পরে রেলওয়ের গুণগত মানটা। ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনের সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদারের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। শুক্রবার রাজধানীর স্কাটেন রোডের বিয়াম ফাউন্ডেশনে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
এতে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার 989 ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে, অ্যাডভোকেট জসিমউদ্দিন আহমদ 832 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্যানেলের অন্য বিজয়ীরা হলেন সহ সভাপতি পদে মোহাম্মদ এহসানে এলাহি, তোফায়েল খান, আব্দুল মজিদ চৌধুরী, আকবর হোসেন মঞ্জু, আনোয়ার হোসেন চৌধুরী ও ডাক্তার সামিয়া মুবিন। যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও অ্যাডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল এবং সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করিম। এছাড়া আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডাক্তার আবুল কালাম চৌধুরী সহ অন্যান্যরা নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের উন্নয়ন এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে সদর উপজেলার বাজিতপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কেন্দ্রটির উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ কেন্দ্র তাঁতিদের দক্ষতা বাড়াতে এবং তরুণ প্রজন্মকে এ শিল্পে আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি শিল্প সংরক্ষণে সরকার সব ধরনের সহযোগিতা করবে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁত শিল্পের উৎপাদনশীলতা বাড়বে এবং জেলার শিল্প খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা সকলে মিলে যেটি মাননীয় প্রধানমন্ত্রী চায়, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই দেশটিকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে বুকে ধারণ করে দেশের যে ঐতিহ্য শিল্পগুলি আমরা কীভাবে টিকিয়ে রাখা যায়, এটাকে কিভাবে বাড়ানো যায়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। ধন্যবাদ। যুগের বিবর্তনে অনেক প্রযুক্তির ব্যবহার আসছে, অনেক ডাইভার্সিফাইড করতে হচ্ছে প্রোডাক্ট। সেখানে নলেজ না থাকার কারণে প্রতিযোগিতামূলক বাজারে আমাদের তাঁতিরা যে এই পণ্যগুলো করে সেটা আমরা টিকতে পারে না। আমরা সেই কারণে আধুনিকতার ছোঁয়ায় তাদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে আমরা তাঁত শিল্পকে আবার সে ঐতিহ্যে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। কিশোরগঞ্জের বাজিতপুরে দেশের শিল্প উদ্যোক্তাদের অগ্রপথিক ও সমাজসেবক মরহুম জহুরুল ইসলামের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষাঙ্গনে জহুরুল ইসলাম সবুজায়ন প্রকল্প কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রকল্পের অংশ হিসেবে বাজিতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৫০০ বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার দুপুরে মরহুম জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছৈয়ানউদ্দিন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের সংগঠন স্বজন ভুবন ঢাকার উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বজন ভুবন ঢাকার নির্বাহী সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সাহির উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনোজ কান্তি রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব আব্দুল ওয়াহাব সহ অন্যান্যরা। আন্তর্জাতিক বাণিজ্যে মন্দা ও নানা অভ্যন্তরীণ প্রতিকূলতার মুখে ২০২৬-২৭ অর্থ বছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২,৩৮৩ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে অর্থ বছরের প্রথম মাস জুলাই অর্জিত হয়েছে মাত্র ৮৯ কোটি টাকা। বৈশ্বিক অর্থনৈতিক সংকট, ডলার টানাপোড়েন ও দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে গত অর্থবছরে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক রাজস্ব ঘাটতি ছিল। স্থানীয় ব্যবসায়ীদের মতে প্রশাসনিক জটিলতা ও বন্দর ভিত্তিক নীতিগত বৈষম্যের দরুন শীর্ষ আমদানিকারকরা মুখ ফিরিয়ে নেওয়ায় ব্যবসা বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়েছে। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু প্রশাসনিক ও নীতিগত বৈষম্য দূর করে ব্যবসায়ীদের আস্থা ফেরানোর উপর তাগিদ দিয়েছেন। কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধানের আশ্বাস দিয়েছেন। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় ৫০,০০০-এর বেশি অভিবাসন প্রত্যাশীর আকস্মিক ঢলে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই মরক্কোর ফনিদেক থেকে সাঁতরে সেউতায় যাওয়ার সময় পানিতে ডুবে মারা যান। কেউ কেউ পদদলিত হয়েও প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে সামরিক ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে স্পেন ও মরক্কো। এতে নতুন করে প্রবেশ বন্ধ হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪৮,৩০০ অভিবাসন প্রত্যাশী মরক্কোতে ফিরে গেছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়ে মানব পাচারকারীদের ছড়ানো গুজবেই এই ঢল নামে। তবে মরক্কোর অধিকার কর্মীরা তা নাকচ করেছেন।
খাবার ও আশ্রয়ের সংকটে অনেকেই ফিরে যাওয়ায় সেউতায় তৈরি হয়েছে নজিরবিহীন মানবিক সংকট। তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপ ফুটবলের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পূর্বে গঠিত একটি নতুন বাণিজ্যিক ইউনিটের 20% শেয়ার বিক্রি করে প্রায় $420 কোটি তোলার লক্ষ্য ছিল সংস্থাটির, যা দিয়ে বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হতো। গত 28 জুলাই প্রস্তাবটি প্রকাশের পরই এশিয়ান ফুটবল কনফেডারেশনে AFC সহ বিভিন্ন সংস্থার তীব্র বিরোধিতার মুখে পড়েন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সার্বিক প্রেক্ষাপটে পরিকল্পনাটি বাতিলের সিদ্ধান্ত নিলে বিষয়টিকে স্বাগত জানান AFCর সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। একই সাথে ভবিষ্যতে বিশ্ব ফুটবল সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্ত সময়মতো স্বচ্ছ ও যৌথ আলোচনার মাধ্যমে গ্রহণ করার জন্য ফিফাকে সতর্ক বার্তা দেন তিনি। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জ্বালানি সংকট ও শিল্প খাতের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক, বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান। লোহিত সাগরের সংকটে বাংলাদেশের জ্বালানি সরবরাহে নতুন ঝুঁকি, আফ্রিকা ঘুরে আসছে তেল, সময় লাগবে 3 গুণ, বাড়ছে পরিবহন ব্যয়। র্যাবের আয়নাঘর পরিদর্শন, জড়িতদের বিচারের ঘোষণা দিয়ে চিফ প্রসিকিউটর বললেন দায় এড়াতে পারবে না আওয়ামী লীগ। সেউতায় নিহত 57, মরক্কোয় ফেরত গেল 48,000 অভিবাসী, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সীমান্তে কড়া নজরদারি। এবং তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার, সিদ্ধান্তকে স্বাগত জানালো AFC। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।